ওকে, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমেই ব্রাশ টুল আমরা দেখি। ব্রাশ টুল দেখার জন্য ফটোশপে চলে যাই। ফটোশপে যে আমরা যদি ফাইল থেকে নিউ অর্থাৎ একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব। ওকে, ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এই ডকুমেন্ট বা আর্টবোর্ডের ওপরে আমরা যাই করি না কেন, আমরা এখানে যাই করব অর্থাৎ কালার প্লেস করার জন্য হোক বা যে কোনো ধরনের ডিজাইন করতে লেয়ার তৈরি করতে হবে। প্রথমে একটা লেয়ার তৈরি করলাম, আমরা জানি। এখন যেটা করব, ব্রাশ টুল অর্থাৎ মুভ টুলে থাকা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে বি প্রেস করি, বি প্রেস করার সাথে সাথেই দেখা যাচ্ছে এখানে ব্রাশ টুল সিলেক্ট হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন এই ব্রাশ টুল সিলেক্ট করে আমি যদি একটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করি, এটা একটা ব্রাশ। তবে স্বাভাবিক অবস্থায় আমাদের এই ব্রাশটাই সিলেক্ট থাকে, অর্থাৎ এইভাবে। এই যেটা দেখছি এটা হচ্ছে উপরে সাদা কালার, অর্থাৎ ফরগ্রাউন্ডে সাদা কালার থাকার কারণে এখানে সাদা কালার প্লেস হচ্ছে। আমরা যদি একটু লালটা সিলেক্ট করে দিই, এই যে এটা হচ্ছে একটা ব্রাশ। ওকে, এই ব্রাশটা আবার যদি অন্যভাবে অর্থাৎ উপরে অপশনের মধ্যে এই যে ছোট্ট অ্যারো কি দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করি, দেন বাম পাশে যেটা এটা হচ্ছে সফট ব্রাশ। এই সফট ব্রাশ যদি আমরা ক্লিক করে এইভাবে ড্র্যাগ করি, এই যে এটা হচ্ছে আমাদের সফট ব্রাশ। ওকে, তো ব্রাশ তাহলে বেসিক্যালি দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে হার্ড ব্রাশ, একটা হচ্ছে সফট ব্রাশ। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই লেয়ারটাকে একটু ডিলিট করে দিই, আরো একটা নতুন করে লেয়ার তৈরি করি। এখানে যদি আমরা আরো দেখি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এই যে ঘাস, একটু আগে যেটা দেখলাম, এটাই যদি ক্লিক করে আমি এইভাবে ড্র্যাগ করি, ওকে, এই যে ক্লিক করে ড্র্যাগ করলাম, এটা হচ্ছে ঘাস প্লেস হলো, বাট এখানে বিভিন্ন কালারে দেখা যাচ্ছে। ওকে, তো এই যে কালারফুল দেখা যাচ্ছে, এটার কারণ কি? কারণ হচ্ছে আমরা এই ছোট্ট অ্যারো কির ডান পাশে যেটা, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে দেখেন এই যে কালার ডায়নামিক, এটাতে একটা ক্লিক করি, সাথে সাথেই স্যাচুরেশন জিল্টার, ব্রাইটনেস জিল্টার, পিউরিটি, এখানে হিউ জিল্টার, জাস্ট এটা একটু বাড়িয়ে দিলাম। যদিও ছিল, আমরা এইবার যদি ক্লিক করে ড্র্যাগ করি, আগে যে কালারগুলো ছিল তার থেকে আরেকটু দুটো একটা কালার বেশি দেখা যাচ্ছে, বাট আমি তো এরকম চাই না। আমি যদি চাই যে কালারফুল না, জাস্ট সাদা কালো হবে, অনলি এই উপরের যে কালারটা থাকবে বা ফরগ্রাউন্ডের যে কালারটা থাকবে সেটাই প্লেস হবে। কিভাবে? কালার ডায়নামিকে এই টিকটা উঠিয়ে দিলাম এবং এইবার যদি একটা ক্লিক করে ড্র্যাগ করি, দেখেন একটা কালারে এখানে প্লেস হলো। তবে আমি যদি ব্ল্যাক কালারটা দিয়ে দেই, সেটাই মনে হয় বেটার হয়। এই যে শুধু ব্ল্যাক কালারটাই প্লেস হচ্ছে। ওকে, এটা হচ্ছে একটা কালার আমরা এখানে প্লেস করলাম। আবারও ডিলিট করে দিই, আবারও একটা লেয়ার তৈরি করি, দেন এখানে আমরা এই পাতাটাকে সিলেক্ট করি এবং একটা ক্লিক করে ড্র্যাগ করি। দেখেন, জাস্ট একটা ক্লিক করে ড্র্যাগ করছি, এই যে এইখানে আমরা যদি ছোট্ট অ্যারো কির মাধ্যমে অথবা এই ডান পাশের এই কালার ডায়নামিকটা সিলেক্ট করে দিয়ে কালারগুলো একটু বাড়িয়ে দেই। ওকে, এবং এইখানে অর্থাৎ ফরগ্রাউন্ডের মধ্যে লাল কালারটা দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি চাইলে ইয়েলো কালারটাকে দিয়ে দিতে পারি। ওকে, এবার যদি ক্লিক করে ড্র্যাগ করি, দেখেন বিভিন্ন কালারে একটা পাতা এখানে প্লেস হচ্ছে। ওকে, আচ্ছা, আমরা এখানে কালার ডায়নামিক আবার উঠিয়ে দিলাম। এবার দেখি, এবার দেখেন একটা কালারে প্লেস হচ্ছে। কোন কালারটা? যেটা আমার ফরগ্রাউন্ডের মধ্যেই রয়েছে সেটা, অর্থাৎ ব্রাশে ফরগ্রাউন্ডের কালারটাই শুধুমাত্র প্লেস হয়, ব্যাকগ্রাউন্ডের কালারটা প্লেস হয় না। ওকে, তো আমরা ব্রাশ দেখলাম, যদিও ব্রাশ এখানে অনেক ধরনের ডিফল্ট ব্রাশ আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি চাই যে ডিফল্ট ব্রাশ আর কোথায় পাওয়া যায়, আমরা প্রথম অবস্থায় যখন ফটোশপ ওপেন করব তখন এত থাকবে না, আমার যতটা আছে এখানে থাকবে না, অল্প থাকবে। তো ডিফল্ট ভাবে আরো কোথায় পাওয়া যায়? ডান পাশে দেখেন ছোট্ট একটা সেটিংস অপশন দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করি। এখানে ক্লিক করে আমি যদি নিচে এখানে জাস্ট এই যে দাগটা দেখা যাচ্ছে, এই লাইনের নিচের প্রত্যেকটাই হচ্ছে ব্রাশ। ওকে, এই নিচের প্রত্যেকটাই ব্রাশ। আমি যদি এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করি, দেন ওকে, ক্যান্সেল এবং অ্যাপেন্ড, আমরা কি করব? জাস্ট মিনিট, একটু নিচের দিকে যাই। নিচে দেখেন এই যে যেটা দেখা যাচ্ছে,
একটা মানুষের ছবি দেখা যাচ্ছে। আমরা চলে যাব সেটিংসে, সেটিংস থেকে এখান থেকে কোনটা নেচার ব্রাশটা নেই, ওকে করব না, ক্যান্সেল করব না, আমরা জাস্ট অ্যাপেন্ডে একটা ক্লিক করি, সাথে সাথে দেখেন এই মানুষের ছবির পরবর্তী ব্রাশগুলো কিন্তু মাত্র অ্যাড হলো। ওকে, তো এই যে অ্যাড হলো, এভাবেই আমরা অ্যাড করতে পারি। এভাবেই আমরা অ্যাড করতে পারি এই ডিফল্ট ব্রাশগুলো। আবার আমরা যদি চাই যে নিজেরা ব্রাশ তৈরি করব, সেই ক্ষেত্রে ফাইল থেকে আমি ওপেনে যাই, ওপেন থেকে চাইলে আমরা যে কোনো একটা ছবি নিতে পারি। আমরা যদি এই ছবিটাকে নেই, এটাকে আমরা ব্রাশ হিসেবে তৈরি করতে চাই, আমরা এখান থেকে লক চিহ্নটাকে আনলক করে দিলাম। আনলক করে দিয়ে একটা এরিয়া নিতে পারি, অথবা এই পুরোটাকেই আমরা যদি সিলেক্ট করে নেই, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের মাধ্যমে আমরা সিলেকশনটা তৈরি করে নিলাম। নেওয়ার পরে এডিটে যাব, এডিট থেকে আমরা যদি ডিফাইন ব্রাশ প্রিসেট এখানে একটা ক্লিক করলাম, যেমন গত ক্লাসে আমরা ডিফাইন প্যাটার্ন করেছিলাম, আজকে হচ্ছে ব্রাশ তৈরি করছি, দেন ওকে। এইবার আমরা চলে যাব আমাদের মেইন যে আর্টবোর্ড সেখানে, এবং ব্রাশে একটা ক্লিক করলাম, দেন ওপরে এই ছোট্ট অ্যারো কিতে ক্লিক করে একেবারে লাস্ট যেটা, সেটাই মাত্র আমরা তৈরি করলাম। সেটাকে সিলেক্ট করে, অনেক বড় দেখা যাচ্ছে, আমরা জানি থার্ড ব্র্যাকেট ফার্স্ট প্রেস করে ছোট করে দিতে হয়, ছোট করলাম, দেন একটা ক্লিক করলাম, এই যে তৈরি করে ফেললাম। আরেকটা জিনিস হচ্ছে ব্রাশ কখনো কালারফুল হয় না। এই যে কালারটা দেখা যাচ্ছে এটা কোন কালার, ফরগ্রাউন্ডে যে কালারটা ছিল সেইটা। আমরা যদি ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা দিয়ে দিই, দেন একটা ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছি। আবার যদি ফরগ্রাউন্ডে আমরা ব্লু কালারটা দিয়ে দিই, বা যে কালারই দিই না কেন, সেটাই কিন্তু এভাবে প্লেস হবে। সুতরাং ব্রাশ কখনো কালারফুল হয় না, সাদা কালো বা যে কালারটা ফরগ্রাউন্ডে থাকবে সেটাই শুধুমাত্র প্লেস হবে ব্রাশের মধ্যে। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের ব্রাশ ক্রিয়েশন। এখন আমরা যদি চাই যে ব্রাশ বাইরে থেকে, অর্থাৎ অন্য কোথা থেকে আমরা যদি লোড দিয়ে ব্যবহার করতে চাই, তার মানে ডিফল্ট ভাবে যা যা আছে এতটুকু আমার হচ্ছে না, আমার আরো প্রয়োজন, আরো দরকার, বিভিন্ন এলিমেন্ট আমাদের দরকার, বা বিভিন্ন ডিজাইন করার জন্য ব্রাশ বাইরে থেকে আনতে হবে। বাইরে বলতে গুগলের কথা বলছি, আমরা গুগলেই সাধারণত যাই। তো গুগলে চলে গেলাম, এখানে যে আমি লিখে দেই ফটোশপ ব্রাশ ফ্রি ডাউনলোড। আমরা গত ক্লাসে কিন্তু brushg.com থেকে প্যাটার্ন ডাউনলোড করা দেখেছিলাম, এবং ওখানেই আলোচনা হয়েছিল এরকম যে এই ওয়েবসাইটটাতে কি কি পাওয়া যায়। প্রথমেই দেখা যাচ্ছে ব্রাশ, তারপরে অ্যাকশনস, পিএসডি, প্যাটার্নস, গ্রাডিয়েন্টস, টেক্সচার, সিম্বলস, শেপস, স্টাইল, টেমপ্লেটস, এই এলিমেন্টস গুলো আমরা পেতে পারি। তাহলে প্রথম যে প্রিমিয়াম দেখা যাচ্ছে এগুলো তো কিনতে হবে, এখানে আমরা না যাই। এই দেখেন, এই যে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটাই ব্রাশ। ওকে, তো অ্যাকচুয়ালি ব্রাশ তো এখানে দেখাই যাচ্ছে বিভিন্ন রকম ডিজাইন, বাট আমরা চাচ্ছি স্পেসিফিক ভাবে কোনো একটা ব্রাশ নিতে। যেমন আমরা যদি লিখি এখানে, এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে বার্ডস লিখি। এই যে বার্ডস লিখলাম, দেখেন পাখি চলে আসলো। ওকে, এখন এইখানে আমরা যদি জাস্ট একটা ক্লিক করি, কোনটাতে, অবশ্যই ব্রাশ নিতে হবে। এই ছবির উপরে যখন আমরা মাউসের কার্সারটা রাখবো, তখন কিন্তু দেখাই যাচ্ছে এটা কি, এই যে ব্রাশ লেখা, এটা কি, এটাও ব্রাশ, এটাও ব্রাশ, এটাও ব্রাশ, এটা কি, এটাও ব্রাশ, এইটা কি দেখাচ্ছে অ্যানিমেল, না এটা ব্রাশ না, এটা ব্রাশ, এটাও দেখা যাচ্ছে ব্রাশ, 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 এখানে ম্যাক্সিমাম ব্রাশ দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে কিছু ব্রাশ নিয়ে নেই, যেমন এটা যদি ব্রাশ হয়, একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে যে দেখতে পাচ্ছি দেন ফ্রি ডাউনলোড, এই যে অপশনটা চলে আসলো, এটা হচ্ছে সাইন আপ করার কথা বলছে এদের ওয়েবসাইটে। এটা ফ্রি, একেবারেই ফ্রি। যদি আমরা সাইন আপ করে রাখি তাহলে আরো প্রিমিয়াম টাইপের বা ভালো ভালো ডিজাইন আমরা পাবো বা ব্রাশ পাবো, বাট করলেও আমরা ডাউনলোড করতে পারবো, সাইন আপ না করলেও ডাউনলোড করতে পারবো। সুতরাং আমরা আপাতত কেটে দেই এবং আবারও ফ্রি ডাউনলোড, দেন 5 সেকেন্ড টাইম নিয়ে নিচ্ছে। একটা টিক মার্ক উঠলো এবং বাম পাশে ডাউনলোড এইভাবে হচ্ছে। আমরা প্যাটার্ন যেভাবে ইনস্টল করেছিলাম বা লোড করেছিলাম ঠিক একইভাবে এখানেও আমাদের লোড করতে হবে। চলে যাব ডাউনলোডের মধ্যে,
ডাউনলোডের মধ্যে চলে যায়। এইখানে এইটা হচ্ছে আমাদের ব্রাশ, আমরা এক্সট্রাক্ট করে নেই, দেন ওকে, এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্রাশ। এই যে দেখা যাচ্ছে 20 বার্ডস ব্রাশ। আমরা চলে যাব ফটোশপের মধ্যে। ফটোশপে যে এইখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করে আমরা যদি এই ছোট্ট অ্যারো কিতে একটা ক্লিক করি, দেন ডান পাশে এই সেটিংস একটা ক্লিক করলাম এবং লোড ব্রাশ। লোড ব্রাশে যে এটা কোথায় আছে, ডাউনলোডের মধ্যে। ডাউনলোডটা কোথায়, এখানে আমরা যদি খুঁজে নেই, এই যে ডাউনলোড, এখান থেকে প্রথমটা, দেন আরো একটা ক্লিক করি, এইটা হচ্ছে আমাদের ব্রাশ। সিলেক্ট করে লোড দিয়ে দিলেই এখানে লাস্ট যতগুলো ব্রাশ, এই যে দেখেন, এই যে বিভিন্ন বার্ডস কিন্তু আমরা নিয়েছিলাম। তাহলে একটা যদি সিলেক্ট করে একটু ছোট করে ফেলি, এই যে ছোট করলাম, দেন ব্ল্যাক কালার করে দিই এবং ওকে, এই যে এটা হচ্ছে আমাদের বার্ডস। আবার একটা মুরগি মনে হচ্ছে না? আবার যদি আমরা এখান থেকে এটা দেখি, এগুলো প্রত্যেকটা মেবি স্টক কালার না, এটা আবার এই আরেকটা দেখতে পাচ্ছি কোয়েল পাখি হয়তোবা। তাহলে এভাবেই আমরা বাইরে থেকে বা ব্রাশ জি থেকে ব্রাশ ডাউনলোড করে লোড দিয়ে ব্যবহার করতে পারি। এখন আমরা একটু দেখবো একটা ছোট্ট প্রজেক্ট, ব্রাশ কিভাবে ব্যবহার করতে হয় বা ব্রাশ কিভাবে ডাউনলোড দিতে হয়, ব্রাশ কিভাবে তৈরি করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখলাম। এখন দেখবো হচ্ছে ব্রাশ দিয়ে কিভাবে অল্প সময়ের মধ্যে একটা ডিজাইন তৈরি করা যায়। ওকে, এটাকে আমরা কেটে দেই। তো শুরুতেই আমরা নিয়ে নিলাম একটা লেয়ার। লেয়ারটা নেওয়ার পরে আমরা যদি একটা কালার প্লেস করে দেই, আমরা এখানে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, অথবা এটাকে আরো একটু ডিপ করে নিই, আরো একটু ডিপ করি। ওকে, আচ্ছা, এই কালারটা দিয়ে দিলাম। আরো একটা লেয়ার নিতে পারি। লেয়ার নেওয়ার পরে আমরা ল্যাসো টুলের মাধ্যমে এখানে একটা এরিয়া দিয়ে দেই, এরিয়া ঠিক এইভাবে এরিয়া দিলাম এবং এখানে দিব হচ্ছে ব্ল্যাক কালার যেটা সেটা। আচ্ছা, ব্ল্যাক কালার দেওয়ার পরে আমরা আরো একটা লেয়ার নিয়ে নেই, দেন ব্রাশ টুল সিলেক্ট করে দেন ওপরে ঘাস দেখেছিলাম একটু আগে, সেই ঘাসটা নিয়ে নিতে হবে আমাদের। এই ঘাসটাকে সিলেক্ট করলাম, দেন ক্লিক করে আমরা ড্র্যাগ করতে থাকি। বাট এখানে কালারফুল দেখা যাচ্ছে, তো আমরা কালার ডাইনামিকটাকে উঠিয়ে দিই। এবার যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি, এই যে ওকে, এটা হচ্ছে আমাদের ঘাস। আচ্ছা, নেক্সট আমরা আরো একটা লেয়ার নেই, কারণ প্রত্যেকটা এলিমেন্টই এক একটা লেয়ারের উপরে প্লেস করতে হয়। আচ্ছা, আমরা এবার কোনটা নিব, এবার হচ্ছে আমরা একটা মেঘ নিয়ে নিতে পারি, একটা ক্লাউড নিব আর কি। ক্লাউডটা হচ্ছে এখানে আছে, আমরা এখান থেকে চাইলে এটা নিতে পারি অথবা এটা নিতে পারি। এটাকে আরো একটু ছোট করি, ছোট করে এখানে প্লেস করে দিই, এই যে মেঘ তৈরি করে ফেললাম। আবার আমরা যদি ফরগ্রাউন্ড কালারটাকে সাদা করে দিই, সাদা করে দিয়ে মেঘটাকে আরো একবার এখানে প্লেস করে দিই, সাদা মেঘ। আচ্ছা, আমরা আরো এক টাইপের মেঘ নিতে পারি, যেমন এই মেঘটাকে যদি নেই, এটাকে আরো ছোট করে দেই, ছোট করে এখানে দিয়ে দিতে পারি একটু, এখানে একটু দিয়ে দিতে পারি, এইভাবে। আর দেব না, এটা আমরা মেঘ নিয়ে নিলাম। আরো একটা লেয়ার তৈরি করি, দেন একটা ট্রি নিতে পারি, ট্রি দেখি পাওয়া যায় কিনা এখানে। এখানে এই যে দেখতে পাচ্ছি গাছ যথেষ্ট রয়েছে। ওপরের বা ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে দেই এবং গাছটাকে ছোট করে এইভাবে প্লেস করে দিতে পারি। দেন আরো একটা লেয়ার তৈরি করি এবং এইখানে আমরা হচ্ছে কিছু পাখি নিতে পারি, কিছু পাখি নেওয়া যেতে পারে। যেমন এই একটা পাখি সিলেক্ট করলাম, এটাকে আমরা আরো ছোট করে ফেলি, ছোট করে এইখানে প্লেস করে দেই, এখানে একটু প্লেস করে দেই, এখানে একটু প্লেস করে দেই, এই যে ওকে। তো আমরা কিছু পাখি দিয়ে দিলাম, আরো একটা লেয়ার তৈরি করতে পারি। এইখানে আমরা এবার যদি একটা ফ্যামিলি দেই, ফ্যামিলি, যেমন ফ্যামিলি, ফ্যামিলি এখানে ছিল, এই ফ্যামিলিটা দেই। এই ব্রাশগুলো কিন্তু আলাদাভাবে আমি ডাউনলোড করেছিলাম। ওকে, এগুলো এই ব্রাশগুলো আলাদাভাবে ডাউনলোড করতে হয়েছিল, এখানে ডিফল্ট ভাবে ছিল না। ফ্যামিলি লিখলে ফ্যামিলির ব্রাশ চলে এসেছিল, তারপরে হচ্ছে আমরা যখন বার্ডস লিখেছি বার্ডস এর ব্রাশ চলে আসছে, এইভাবে করে করে লোড দেওয়া ছিল।
ওকে, এবার কি দিতে পারি, এবার হচ্ছে আমরা একটা চাঁদ দিতে পারি, চাঁদ। এই যে অনেক ধরনের চাঁদ দেখা যাচ্ছে, এই একটা যে কোনো একটা চাঁদ আমরা নিয়ে নিলাম এবং এটাকে একটু ছোট করে ফেলি। ওকে, ছোট করলাম, বাট এটা হবে সাদা কালার। আমরা চাইলে এইখানে প্রেস করে দিতে পারি এবং চাঁদের লেয়ারটাকে টেনে ধরে নিচে বসিয়ে দেই। তার মানে এখন কি হলো, এখন হচ্ছে এই চাঁদের ওপর দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে। এখানে একটা কালো মেঘ হলে কিন্তু আরো বেটার হতো, তাই না? তাহলে আমি একটা মেঘ দিয়ে দেই, একটা কালো মেঘ দিতে পারি। কালো মেঘ এখান থেকে, এটা নেই এবং কালো কালার করে দেই। এই যে ছোট করে এখানে প্লেস করে দিতে পারি। এইভাবে থাকতে পারে। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের অনেক অল্প সময়ের মধ্যে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু একটা ল্যান্ডস্কেপ ডিজাইন তৈরি করলাম। তার মানে আমরা বিভিন্ন প্রকার ডিজাইন আইডিয়া জেনারেট করব এবং এই কাজগুলো তৈরি করব বা এই ডিজাইনগুলো করব। শুধু যে এটাই করতে হবে এরকম না, চেষ্টা করব একটু ভিন্ন টাইপের, ভিন্নভাবে করার। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুল দেখার জন্য আমরা এখানে একটা লেয়ার তৈরি করি। ব্রাশের ঠিক নিচের যেটা, এটা হচ্ছে পেন্সিল। এভাবে ক্লিক করে ড্রাগ করি, এটা হচ্ছে পেন্সিল টুল। এটার কাজ কি? অ্যাকচুয়ালি এটার খুব বেশি একটা কাজ নেই। যে কোনো ধরনের ডিজাইনকে এইভাবে মার্কিং করার জন্য অথবা এইভাবে এরিয়া দেওয়ার জন্য পেন্সিল টুলটা ব্যবহার করা যেতে পারে। ওকে, এখন এই পেন্সিল টুল অ্যাকচুয়ালি প্রফেশনাল কাজ বলতে এরকম মার্কিং করার জন্য, টুকটাক কাজের জন্য ব্যবহার করা হয়, এর থেকে বেশি কোনো কাজ একটা লাগে না। ওকে, আচ্ছা, পরেরটা কি? পরেরটা হচ্ছে আমাদের কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুল দেখার জন্য আমরা একটা ছবি নিতে পারি। এই ছবিটাতে দেখেন একটা কোড দেখা যাচ্ছে, এই কোডটাকে আমরা কালার চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি এখান থেকে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে জাস্ট, ওকে, আচ্ছা, এখানে এখন আমি এই যে কোডটা দেখা যাচ্ছে, কোডটাকে আমি সিলেক্ট করে ফেলি, এইভাবে সিলেক্ট করলাম। এখন আমরা জানি যে যে কোনো ধরনের সিলেকশনের মধ্যে আমরা চাইলে কালার প্লেস করতে পারি। ওকে, এই এই সিলেকশনের মধ্যেও যদি আমি কালার প্লেস করতে যাই, তাহলে কি হবে, এখানে ফরগ্রাউন্ডে যে কালারটা আছে এটা আমি চেঞ্জ করে বরং ব্লুটা দেই। এই কালারটা যদি প্লেস করতে চাই অথবা এখান থেকে ইয়েলো কালারটা প্লেস করতে চাই, যেটাই করি না কেন, তাহলে কি হয় দেখি একটু। এই যে আমরা কালারটা প্লেস করলাম, বাট এখানে একটা কোড ছিল, এটা কি বোঝা যাচ্ছে কোনোভাবে? কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে কালারটা আমি জাস্ট একটা সিলেকশন তৈরি করে এখানে লেপে দিয়েছি, এরকমই মনে হচ্ছে। এর পেছনে যে কোট ছিল, কোটের যে ভাঁজ গুলো ছিল, শ্যাডো গুলো ছিল, সেগুলো কিন্তু টোটালি বোঝা যাচ্ছে না। তো আলটিমেটলি এইটা কালার রিপ্লেসমেন্ট বলে না। কালার রিপ্লেসমেন্ট হচ্ছে, আমরা যদি ব্যাকে চলে যাই, এখানে আবারও ব্যাকে চলে যাই, এই যে একটা সিলেকশন তো তৈরি করতেই হবে। তৈরি করার পরে আমরা কালার রিপ্লেসমেন্ট টুল সিলেক্ট করে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা এই কোটের উপরে এইভাবে প্লেস করে দিতে পারি। এই যে বাইরে থেকে আমি ক্লিক করলেও কিন্তু হবে না, কারণ হচ্ছে আমার সিলেকশনের মধ্যেই শুধুমাত্র কালারটা প্লেস হবে। ওকে, এইবার একটু খেয়াল করি, দেখেন
এখানে এটা যে কোর্ট, এটা পুরোপুরি বোঝা যাচ্ছে, এবং এখানে এই কোর্টের যে ব্ল্যাক কালার ছিল একটু আগে, এটা টোটালি বোঝা যাচ্ছে না। এটাই হচ্ছে আমাদের কালার রিপ্লেসমেন্ট টুল। ওকে, এখন কালার রিপ্লেসমেন্ট টুলের বিষয়টা, ওকে, এখন এইখানে আমি যদি চাই যে অন্য কোনো কালার প্লেস করব, সেটাও কিন্তু করতে পারি। জাস্ট আমরা ব্যাকে চলে যাই, এখান থেকে একটা কালার সিলেক্ট করে দেই। আমি যদি লাল কালারটা দেই, দেন ওকে। এবার যদি ক্লিক করে ড্র্যাগ করি, এই যে সুন্দরভাবে কিন্তু একটা কালার প্লেস হলো। এখানে এটাও টোটালি বোঝা যাচ্ছে না যে এখানে এই কালারটা ছিল, বা এই কালারটা নতুন করে দেওয়া হয়েছে, বা ব্ল্যাক কালার ছিল বা ব্লু কালার ছিল, এগুলো বোঝাই যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের কালার রিপ্লেসমেন্ট টুল। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওকে হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুল দেখবো। হিস্টোরি ব্রাশ টুল দেখার জন্য আমরা ফাইল থেকে হিস্টোরি ব্রাশ টুলের একটা বেসিক ধারণা আমি এখানেই দেই। হিস্টোরি ব্রাশ টুল, আমরা এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু একটু আগে ব্ল্যাক কালারের একটা কোট ছিল, তারপরে কি করলাম, একটা ব্লু কালার দিলাম, তারপরে কি করলাম, এই লাল কালারটাকে দিলাম। এখন যদি আমরা চাই যে আমাদের মেইন যে কোডটা ছিল, মেইন যে ছবিটা ছিল, সেই ছবিটাই আমি চাচ্ছি, তাহলে কি করতে হবে, ওটা তো এখন হিস্ট্রি হয়ে গিয়েছে, তাই না, ইতিহাস। আমার যে মেইন ছবিটা ছিল সেটা এখন ইতিহাস, অনেক আগে পাস্ট হয়ে গিয়েছে। তো পাস্ট জিনিসটা বের করার জন্যই আমাকে এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুল সিলেক্ট করে, আমি যদি এভাবে ক্লিক করে ড্র্যাগ করি, এই যে চলে আসলো আমার হিস্ট্রি, বের করে নিয়ে আসলাম। প্রথমেই যেটা ছিল মেইন ছবি, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আমরা যদি ব্রাশ টুল সিলেক্ট করে এইভাবে একটু নষ্ট করে দেই, এইবার বেশ কয়েকটা দাগ দেওয়ার পর আমরা অনেকগুলো ক্লিক করলাম অনেকভাবে। ওকে, এখন আমরা কি করব, আমরা ইনস্ট্যান্ট যদি চাই যে এই ছবিটাকে ব্যাক করে নিয়ে আসতে, তাহলে কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড প্রেস করি, দেখি কি হয়, কত দূর ব্যাকে যায়। টোটালি যাচ্ছে না। এই যে আমরা দেখতে পাচ্ছি টোটালি কিন্তু যাচ্ছে না। ওকে, তো এখানে দেখেন, এখন আমি যদি কন্ট্রোল অল্টার জেড প্রেস করি, তাহলে আমরা জানি যে ব্যাকে যায়। তো আমি যদি কন্ট্রোল অল্টার জেড প্রেস করতেই থাকি, অনেকবার প্রেস করছি, এটা কিন্তু মুভ হচ্ছে না, অর্থাৎ ব্যাকে যাচ্ছে না। তো একটা ডিজাইন করার সময় অনেকবার বা অনেক স্টেপ সামনে যাওয়ার পরে হঠাৎ যদি আমার মনে হয় যে আমার মেইন যে ছবিটা ছিল, মেইন যে ডিজাইনটা ছিল, সেই ডিজাইনটাই আমার দরকার, আমি এখন কিভাবে বের করতে পারি, সেই ক্ষেত্রে আমাকে চলে যেতে হবে হিস্ট্রি ব্রাশ টুল, এবং এভাবে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। এই যে ছবিটা চলে আসলো, এটাই আমার হিস্ট্রি ব্রাশ টুল। ওকে, আমরা পরেরটা যদি দেখি, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা কি, ফাইল থেকে আমরা ওপেনে চলে যাই। ওকে, ফাইল থেকে ওপেন, এখান থেকে একটা ছবি আমরা নিতে পারি, নিলাম, এটাকে আনলক করি, দেন এই যে ছবিটা, এটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে ফেলি, এবং একটা চোখ বন্ধ করে দেই। দেখেন এই ছবিটা আমরা সিলেক্ট করেছি কোনটা, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, অর্থাৎ আমি যদি এবার ক্লিক করে এভাবে ড্র্যাগ করতে থাকি, ছবিটা, যারা ছবি আঁকেন, অর্থাৎ রং তুলির মাধ্যমে যে আর্টিস্ট গুলো ছবি আঁকে, তারা যেভাবে ছবি আঁকে একেবারে স্পষ্ট কিন্তু বোঝা যায় না, ছবি তোলার মতো হয় না, এইভাবে হয়। একটা মানুষ এখানে বোঝা যাচ্ছে। ওকে,
ওকে, এটা হচ্ছে আর্টের মতো করে আমরা তৈরি করে ফেললাম ছবিটাকে। আর্ট করে যেভাবে ওইভাবেই আমরা ছবিটাকে তৈরি করলাম। জাস্ট এটাই হচ্ছে আমাদের এই আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। তবে হিস্ট্রি ব্রাশ টুল সিলেক্ট করে আমি যদি আবারও একটু বড় করে এখানের মেইন হিস্ট্রিটা বের করতে চাই, একটা ক্লিক করলাম, দেখেন এই যে হিস্ট্রি বের হয়ে আসলো এতটুকু এরিয়ার। আমরা এখানে ক্লিক করলাম বিধায় এতটুকু এরিয়ার হিস্ট্রি কিন্তু বের হয়ে আসলো। ওকে, আচ্ছা নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল দেখার জন্য আমরা একটা ছবি নিয়ে আসি। মুখের উপরে এই যে স্পট গুলো দেখতে পাচ্ছি এইগুলোকে আমরা দূর করে ফেলবো, যেটা কিনা গত ক্লাসেও করেছিলাম। তবে আমরা যেটা করেছিলাম তার থেকে আরো সহজ ওয়েতে কিভাবে স্পটটা দূর করা যায় সেটাই দেখবো। যেমন স্পট হিলিং ব্রাশ টুল, এটাতে সিলেক্ট করে আমরা যদি জাস্ট স্পটের উপর একটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করি, এই যে ওকে, মাত্র কয়েকটা সেকেন্ডের মধ্যেই কিন্তু মুখটা ফ্রেশ হয়ে গেল। ওকে, এখানে যে স্পট গুলো ছিল সেগুলোকে আমরা দূর করে ফেললাম। আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি এখানে পরেরটা কি, পরেরটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। এই হিলিং ব্রাশ টুলটা দেখার আগে আমরা আবারও যাব হিস্ট্রি ব্রাশ টুল এবং এইভাবে একটা ক্লিক করে আগের স্পট গুলো বা আহ, যে ছবিটা ছিল মেইন ছবি সেই জায়গাটাতে নিয়ে আসলাম, হিস্ট্রিটা বের করে নিয়ে আসলাম। নেক্সট দেখবো হিলিং ব্রাশ টুল। এটা আমরা একটু জুম করে দেখি, দেখেন এখানে যে স্পটটা আছে স্পটের পাশের থেকে একটা কালার আমরা পিক করব। অল্টার চেপে ধরার সাথে সাথে আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেল এবং একটা ক্লিক করলাম, মানে এখানের কালারটাকে নিয়ে নিলাম এবং স্পটের উপরে এসে এটাকে পেস্ট করে দিলাম। এটাও একইভাবে করতে পারি, এটাও করতে পারি। ওকে, এই যে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে গেল। তার মানে এটা হচ্ছে আমাদের হিলিং ব্রাশ টুল। এরপরে প্যাচ টুল। প্যাচ টুল দেখার আগে এবারও আমরা হিস্ট্রি ব্রাশ টুলের মাধ্যমে আগের ছবির যে পজিশন বা হিস্ট্রি সেটাকে বের করে নিয়ে আসলাম। দেন প্যাচ টুলটা হচ্ছে আমি যখন এই স্পটটাকে চারপাশ থেকে এইভাবে সিলেক্ট করে একটা ক্লিক করে এই সিলেকশনের মাঝখানে একটা ক্লিক করে টান দেই, দেখেন আয়নার মতো হয়ে গেল। মানে স্পটটা আমি যেদিকে যাচ্ছি তার মানে অপোজিট পাশে বা উল্টো পাশে স্পটটা ঢুকে যাচ্ছে এবং এইভাবে আমি এই সিলেকশনটাকে যেখানে রেখে দিচ্ছি ওই কালারটা পিক করে এখানে প্লেস করে দিচ্ছে। ওকে, এটাও দেখি কি হয়। ওকে, ওকে, এটা আমরা কি দিয়ে করলাম, এটা হচ্ছে প্যাস্টুল দিয়ে করলাম। নেক্সট হচ্ছে প্যাস্টুলের আরো একটা কাজ আমরা দেখতে পারি, যেমন এখানে এইটার কাজ দেখতে পারি। এখানে দেখেন এটাকেও আনলক করে দেই। দেন এই ছবিটাকে প্যাস্টুলের মাধ্যমে এইভাবে, ওকে, আবার যদি আমরা পরেরটা দেখি, পরেরটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল যখন সিলেক্ট করলাম তখন দেখেন উপরে অপশনের মধ্যে মুভ এবং এক্সটেন্ড নামে একটা অপশন রয়েছে, সেখানে মুভটা ক্লিক করলাম। ক্লিক করার পরে মুভ বলতে কি বোঝায়, মুভ তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, জাস্ট এতটুকুই। তাহলে এখানে এই মুভ সিলেক্ট রেখে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটাকে ফিক্সড করে আমরা যদি এটাকে জাস্ট একটু এরিয়া দিয়ে দিই বা সিলেকশন দিয়ে দেই এবং সিলেকশনের মাঝখানে একটা ক্লিক করে মুভ করে এখানে এনে ছেড়ে দিই ডান পাশে, দেন কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। দেখুন তো এটা কি বোঝা যাচ্ছে টোটালি, এখানে একটা রসুন ছিল এই রসুনটা এখানে কেটে নিয়ে আসলাম। আবার এই টমেটো যেটা এটাকে কেটে নিয়ে যাই। আচ্ছা, এটা এটা আসলে প্যাস্টেল হয়ে গেছে। আমি কন্টেন্ট আওয়ার মুভে যাব,
চলে গেল অন্য জায়গায়। তো কন্টেন্ট আওয়ার মুভটা রেখে এই যে মুভ করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এটাকে ধরে টেনে এখানে নিয়ে চলে আসলাম। এভাবে আমরা মুভ করাতে পারি। মুভের পরে হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড কি? এক্সটেন্ড মানে হচ্ছে বড় করা, টেনে বড় করা। তো কি বড় করতে পারি? এই ঝালটাকে যদি আমি বড় করি, এতটুকু সিলেক্ট করলাম, দেন মাঝখানের এই জায়গাতে ক্লিক করে একটু ড্র্যাগ করি, হালকা করে আমি ড্র্যাগ করতে থাকি। দেন কন্ট্রোল ডি। দেখেন এই ঝালটা ছিল এতটুকু, আমরা কতটা বড় করে ফেললাম। আসলে এটা হচ্ছে ছোট ছোট কোনো জিনিস যদি একটু বড় করতে হয়, 1 ইঞ্চি বা আধা ইঞ্চি বড় করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এই এক্সটেন্ড টুলটাকে ব্যবহার করতে পারি। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেড আই টুল। ফাইল থেকে ওপেনে যে এই রেড আই অর্থাৎ ক্যামেরা দিয়ে যখন ছবি তোলা হয় তখন ওই যে ফ্ল্যাশ লাইটের আলো পড়ে চোখের উপর একটা লাল চিহ্ন চলে আসে। এটাকে দূর করার জন্য শুধুমাত্র এই টুলটাই ব্যবহার করা হয়। রেড আই টুল সিলেক্ট করে আমরা যদি ছবির চোখের উপরে একটা ক্লিক করি, আরো একটা ক্লিক করলাম, কি হলো? রেড আইটা চলে যে একটা কালো কালার রিপ্লেস হয়ে গেল। এই টুলসটা শুধু এই চোখের বা লাল চোখের ব্যবহারের জন্যই, বা লাল চোখটাকে কালো করার জন্যই তৈরি করা হয়েছে। ওকে, নেক্সট আমরা দেখবো হচ্ছে হ্যান্ড টুল এন্ড রোটেট টুল। হ্যান্ড টুলটা কি? হ্যান্ড টুল হচ্ছে আমরা এই ছবিটায় যদি দেখি, দেখেন এটা একটু বড় করলাম, এখন মাথা তো দেখতে পাচ্ছি না, এটা কিভাবে দেখবো? যে কারণে এই যে হ্যান্ড টুল দেখা যাচ্ছে, হ্যান্ড টুল ক্লিক করলাম, এই যে। অথবা শর্টকাটে যদি আমরা হ্যান্ড টুলের ব্যবহার করতে চাই, মুভ টুলে থাকা অবস্থায় আমরা যদি শুধু শিফট চেপে ধরি, শুধু শিফট, এই যে। ওকে, আচ্ছা, পরেরটা কি? পরেরটা হচ্ছে আমাদের রোটেট ভিউ টুল। রোটেট ভিউ সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করে ড্র্যাগ করব। এখানে রোটেশন অ্যাঙ্গেল দেখা যাবে। আমি যদি একটা ক্লিক করে ড্র্যাগ করি, দেখেন অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 এইভাবে। বাট আমরা তো এইভাবে আসলে চাচ্ছি না। আমরা যদি চাই যে এটাকে একটু সোজা করে নেই, ওকে, আমরা যদি চাই যে এটাকে শিফট চেপে ধরে এভাবে ঘোরাতে থাকি 30 60, ওকে, ওকে, এই যে। ওকে, এখানে 0। তার মানে এইভাবে আমরা চাইলে পুরো আর্টবোর্ডটাকে ঘুরিয়ে ফেলতে পারি। আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে এডিট থেকে ফিল অ্যান্ড স্ট্রোক। এই বাম পাশের যতটুকু দেখলাম, এটা হচ্ছে আমাদের মেইন টুলস গুলো দেখলাম। ওকে, আচ্ছা, বাম পাশের এই অপশনগুলো আমরা দেখলাম, এবার ডান পাশের গুলো দেখবো। এগুলো হচ্ছে মেনু বার থেকে দেখতে হবে। তো এটা দেখার আগে আমরা বরং 5 মিনিটের একটা ব্রেক নিয়ে নিই। ওকে।
ওকে, তো কন্টিনিউ করি। হ্যাঁ, এবার আমরা দেখলাম হচ্ছে বাম পাশের এতটুকু, এখন দেখবো হচ্ছে ডান পাশের এই জায়গাগুলো। এখানে কি কি আছে, একটা হচ্ছে এডিট থেকে ফিল অ্যান্ড স্ট্রোক। তো ফিল অ্যান্ড স্ট্রোকটা কি? ফিল কালারটা হচ্ছে একটা এরিয়ার মধ্যে, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে বা সিলেকশনের মধ্যে আমি একটা কালার প্লেস করি। ওই যে কালারটা প্লেস করি মানে ফিল আপ করে ফেলি একটা পুরো জায়গার মধ্যে, এটাকেই ফিল কালার বলা হয়। যেমন আমি এখানে একটা এরিয়া তৈরি করলাম বা একটা সিলেকশন তৈরি করলাম। ওকে, এই সিলেকশনের মধ্যে আমি যদি এডিটে যাই, এডিট থেকে যে ফিল একটা ক্লিক করলাম, এখানে দেখেন একটা জাস্ট একটা ক্লিক করলাম, এই যে প্রথমটা কি ফরগ্রাউন্ড কালার। ছোট, ওকে, এখানে ফরগ্রাউন্ড কালার আছে, ফরগ্রাউন্ড কালারটা জাস্ট ওকে করে দিলাম। দেখেন এখানে ফরগ্রাউন্ডের যে কালারটা ছিল সেটাই কিন্তু এখানে প্লেস হলো। আবার ব্যাকে চলে যাই, এডিট থেকে ফিল, ফরগ্রাউন্ড কালার না, এবার আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা সেট করে দেই ইয়েলো কালারটা, দেন ওকে, এই যে ইয়েলো কালারটা প্লেস হয়ে গেল। এটা হচ্ছে ফিল আপ কালার, ফিল কালার বলা হয়, অর্থাৎ পুরো এরিয়াটা ফিল আপ করে ফেললো, যে কারণে এটাকে ফিল কালার বলছি। আবার আমরা যদি ব্যাকে চলে যাই, দেন এডিট থেকে চলে যাব, এখানে আবারও ফিল কালার যাই। নেক্সট হচ্ছে শুধু কালার। শুধু কালার মানে আমার কালার প্যালেট যেটা বা পিকার যেটা, সেটা কিন্তু ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা যদি ব্লু কালারটা দেই, দেন ওকে, আবার ওকে, এই যে ব্লু কালারটা প্লেস হলো। আচ্ছা, এডিট থেকে আমরা যাব স্ট্রোক। স্ট্রোক হচ্ছে চারপাশে একটা চিকন কালার প্লেস করা যায়, যেটা আমাদের ডিজাইনের সৌন্দর্যের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, বা বিভিন্ন সময় আমরা এটা ব্যবহার করব, যেটা পরবর্তীতে দেখব। ওকে, এখানে ওয়াইড দেখা যাচ্ছে 10 পিক্সেল, আমরা 10 পিক্সেলই রাখতে পারি। কালার যেটা দেখতে পাচ্ছি এটা চেঞ্জ করে আমরা প্রয়োজনে একটু লাল দিয়ে দেই, দেন ওকে। এখানে ইনসাইড যদি সিলেক্ট করে দেই, ওকে দেওয়ার সাথে সাথেই দেখেন একটা চারপাশে স্ট্রোক প্লেস হলো, যেটা ইনসাইডে, অর্থাৎ এই সিলেকশনের ভেতর থেকে একটা লাল কালার, 10 পিক্সেলের একটা লাল কালার এখানে প্লেস করা হলো। আচ্ছা, আমরা আবারও ব্যাকে চলে যাই, এডিট থেকে স্ট্রোক, এখানে সেন্টার দিয়ে দেই। সেন্টার মানে হচ্ছে আমরা এই দাগ যেটা বা এই যে সিলেকশনটা, এটার বাইরে অর্ধেকটা, ভেতরে অর্ধেক, এটা হচ্ছে আমাদের সেন্টারে কালারটা প্লেস হলো বা স্ট্রোকটা প্লেস হলো। আমরা এডিট থেকে আবারও যাই স্ট্রোকে যে যদি আউটসাইড দিয়ে দিই, তাহলে অবশ্যই সিলেকশনের বাইরে থেকে কালারটা প্লেস হবে। এটাই হচ্ছে আমাদের ফিল এবং স্ট্রোকের বিষয়। ওকে, ফিল স্ট্রোকটা নিশ্চয়ই বুঝলাম। এবার যদি আমরা দেখি লেয়ার থেকে অ্যারেঞ্জ, অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউট, এই বিষয়গুলো দেখি। অ্যারেঞ্জ দেখতে চাইলে আমরা একটা লেয়ার নিয়ে নিচ্ছি, দেন এখানে একটা কালার দিয়ে দিই, এই কালারটাকে দিয়ে দিলাম। আমরা যদি আরো একটা নিয়ে নেই লেয়ার নিয়ে, এখানে আরো একটা এরিয়া তৈরি করে একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, আমরা আরো একটা লেয়ার নিয়ে নেই, কালারটা চেঞ্জ করে আমরা ব্লু কালার দিতে পারি, এখানেও একটা কালার চেঞ্জ করে ব্ল্যাক কালার দিতে পারি, এইভাবে। ওকে, আরো একটা লেয়ার নেই, দেন এখানেও একটা কালার আমরা দিয়ে দিচ্ছি। চারটা কালার নিলাম। দেখেন নিচে হচ্ছে 1, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4। তো 1 নাম্বারটাকে আমরা এখানে রাখি, 2 নাম্বারটাকে এখানে রাখি, 3 নাম্বারটাকে এইখানে রাখি, 4 নাম্বারটাকে এইখানে রাখি। তার মানে কি বুঝলাম? 4 নাম্বারটা কিন্তু একেবারে উপরে, অর্থাৎ ব্ল্যাক কালার, তারপর হচ্ছে ব্লু কালার দ্বিতীয় সারিতে রয়েছে, তারপরে লাল কালারটা তৃতীয় নাম্বারে, আর ফাইনালি এই ইয়েলো কালারটা একেবারে শেষ, অর্থাৎ শেষে যেটা সেটা প্রথমটা। আমি চাচ্ছিলাম 1 নাম্বার কালার বা ইয়েলো কালারটা ওপরে, একেবারে ওপরে থাকবে। সেটা করার জন্য কি করতে হবে? লেয়ার থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ কোথায়? এই যে অ্যারেঞ্জে যে ব্রিং টু ফ্রন্ট,
ব্রিং টু ফ্রন্ট, একেবারে উপরে চলে আসবে এইভাবে। এই যে দেখেন এখানে লেয়ার 1 নাম্বারটা ছিল নিচে, এটা কিন্তু একেবারে উপরে, এখন মানে সবগুলোকে ডিঙিয়ে চলে আসলো। পাশাপাশি এখানে শেপটাও উপরে চলে আসলো। এটার মানে কি হলো? এটার মানে দাঁড়ালো আমাদের লেয়ার যেখানে থাকবে এই আর্টবোর্ডের মধ্যেও এলিমেন্টটা ঠিক সেখানেই থাকবে। লেয়ারটা যদি কালোর নিচে থাকে, কালোর নিচে 1 নাম্বার লেয়ার হচ্ছে আমাদের ইয়েলোটা, ইয়েলোটা যদি কালোর নিচে থাকে বা এই 4 নাম্বার লেয়ারের নিচে থাকে, তাহলে এখানেও কিন্তু হলুদ কালার বা 1 নাম্বার লেয়ারের যে শেপ, এটা এই কালোর নিচেই থাকবে। এখানে যে লেয়ারের মধ্যে যদি আমি আপ ডাউন করি, এলিমেন্টের মধ্যেও এভাবে আপ ডাউন হবে। এটার সাথে এটাই সম্পর্ক। এখন আমি চাচ্ছি 1 নাম্বারটাকে 4-এর নিচে রাখতে। আবারও লেয়ারে যাই, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড দিচ্ছি, একটা স্টেপ নিচে গেল, 4-এর নিচে, এখানেও কিন্তু কালোর নিচে চলে গেল। সবচেয়ে সহজ বিষয় হচ্ছে বা শর্টকাটে যদি করতে চাই, দেখেন 2 নাম্বারটা আমি সিলেক্ট করে একটা টান দিয়ে উপরে এনে ছেড়ে দিই, 3-এর উপরে প্লেস হয়ে গেল। আবার যদি লালটাকে এভাবে ক্লিক করে টেনে 1-এর উপরে নিয়ে দিই, এই যে চলে আসলো। আবার যদি 2 নাম্বারটাকে টেনে 4-এর উপরে নিয়ে আসি, চলে আসলো। মানে এটা হচ্ছে শর্টকাট। এখান থেকে আমি লেয়ার থেকে দেখালাম যদিও, বাট এটা হচ্ছে শর্টে করা যায়। ওকে, আমরা একটাকে উপরে দেই আর 3টাকে এখানে দিই, মানে 1 2 3 4। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যারেঞ্জ বা লেয়ার অ্যারেঞ্জের বিষয় যেটা ছিল সেটা। আমরা অ্যালাইন এবং ডিস্ট্রিবিউট একটু বুঝি। অ্যালাইন কি? অ্যালাইন হচ্ছে ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি করে অ্যালাইনের মাধ্যমে। যেমন 1 নাম্বারটাকে আমি এখানে রাখি, 2 নাম্বারটাকে এখানে রাখি এইভাবে, 3 নাম্বারটাকে চাইলে এখানে রাখতে পারি, 4 নাম্বারটাকে এখানে রেখে দিই। এলোমেলো ভাবে কিন্তু এগুলো সব দেখা যাচ্ছে, বাট আমরা চাচ্ছি সাজিয়ে রাখবো। সাজিয়ে রাখার জন্য কি করতে হবে? এটাই হচ্ছে অ্যালাইন। আমরা চাই যে এখানে 4টাই এই মিডিল বরাবর থাকুক, এই 4টা এলিমেন্ট বা 4টা শেপ সমানভাবে থাকুক, মাঝখানের একটা লাইন সোজাভাবে থাকুক। এটা করার জন্য কি করতে হবে? অ্যালাইন। এখন অ্যালাইন কখনো একটা এলিমেন্টকে কেন্দ্র করে হয় না। যেমন উপরে অপশনের মধ্যে দেখা যাচ্ছে অ্যালাইন গুলো ভিজিবল নেই, ডিজেবল দেখা যাচ্ছে এখানে। তার মানে একটা লেয়ারকে সিলেক্ট করা, যে কারণে এটা ভিজিবল দেখাচ্ছে না, কারণ একটা এলিমেন্টকে কেন্দ্র করে কখনোই অ্যালাইন হয় না। অ্যালাইন করতে গেলে মিনিমাম দুটো প্রয়োজন হয়, মিনিমাম দুটো প্রয়োজন হয়। এখন এই দুটো আমরা যদি একটু সিলেক্ট করি, 3 নাম্বারটা সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে 3 নাম্বার লেয়ার একটা ক্লিক করি, দেখেন এখানে এই 6টা, অর্থাৎ 1 2 3, এটা হচ্ছে আমার আহ, প্রথম অংশ। এটা হচ্ছে আমার প্রথম অংশ। এই 3টাকে আমরা প্রথম অংশ বলতে পারি। 1 2 3টে, এই 3টাকে আমি একটু দ্বিতীয় অংশ বলি, এই 3টাকে আমরা দ্বিতীয় অংশ বলতে পারি। ওকে, যেমন আমরা যদি এই 3টা সিলেক্ট করি, কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল চেপে ধরে এই 3টা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন এখানে আরো 3টা সিলেক্ট হয়ে গেল, ভিজিবল হলো। তার মানে এটা হচ্ছে এই 3টাকে আমরা যদি প্রথম অংশ বলি, দ্বিতীয় 3টাকে বলি দ্বিতীয় অংশ, তৃতীয় এই 3টাকে বলবো তৃতীয় অংশ, 4 নম্বরে হচ্ছে এই 3টাকে বলবো চতুর্থ অংশ। এটা আমরা প্রয়োজন হয় না এটা আমাদের। ওকে, তো 3টা আমরা সিলেক্ট করলাম, তার মানে দুটো যদি সিলেক্ট করি তাহলে এই 6টা বা এই দুটো অংশই ভিজিবল হচ্ছে। এটাকে বলা হয় অ্যালাইন। যেমন এই দুটোকে আমরা যদি একটু দেখি, লেয়ারের মধ্যে যাই, দেখেন এখানে যে অ্যালাইন, এই যে অ্যালাইন দেখা যাচ্ছে, প্রথম 3টা দ্বিতীয় 3টা। এটা হচ্ছে মেনু থেকে আমরা চাইলে এইভাবে করতে পারি, আর শর্টে করার জন্য এখান থেকে, যে কারণে শর্ট বা যেটাতে সুবিধা হবে আমি সেটা দেখাচ্ছি। আমরা লেয়ারের মধ্যে থেকে চাইলে করতে পারি, এই যে অ্যালাইনের মধ্যে যে টপ এজে দিলে একটা ক্লিক করি, দেখেন প্রথম এই দুটো ধরা আছে, এই দুটো টপে চলে আসলো বা সমান হয়ে গেল উপরের লাইনটা। আবার যদি আমি 2 নম্বরটাকে সিলেক্ট করি, কন্ট্রোল চেপে ধরে লেয়ারের উপরে ক্লিক করলে সিলেকশন তৈরি হয়, এবং এখানে এই শেষ 6টা এবং এই প্রথম 6টা, বা বলা যায় যে 4টাই ভিজিবল হলো। এখন যদি আমরা চলে যাই লেয়ারে, দেন এখানে দেখেন অ্যালাইন ছাড়াও ডিস্ট্রিবিউট নামে আরো 6টা অপশন ভিজিবল হলো। ডিস্ট্রিবিউট হচ্ছে এই 6টাকে বলা হয়, অ্যালাইন হচ্ছে এই 6টাকে বলা হয়। প্রথম দুটো অংশ হচ্ছে অ্যালাইন, দ্বিতীয় দুটো অংশ হচ্ছে ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট এবং অ্যালাইন এই দুটো। তার মানে আমরা যদি প্রথমে অ্যালাইনটা একটু দেখি, এই 4টা লেয়ারে কিন্তু আমরা সিলেক্ট করলাম বা 4টা শেপ।
এই প্রথম অংশের প্রথমটা ক্লিক করলে উপরে মানে একেবারে উপরের এরিয়াটা সমান হয়ে যাবে, এই যে সমান। আবার আমরা যদি আবার একটু এলোমেলো করে রেখে দেই, এইভাবে এইভাবে যদি একটু এলোমেলো করে রেখে দেই, চারটাকে আমরা সিলেক্ট করলাম কিভাবে, প্রথম লেয়ারটাকে সিলেক্ট করে শিফট চেপে ধরে যদি লাস্ট লেয়ার বা এখানে যদি আমি চাই 2 এবং 3 সিলেক্ট করব, তো কন্ট্রোল চেপে ধরে আমি লেয়ারে ক্লিক করলে সিলেক্ট হচ্ছে, আবারও কন্ট্রোল চেপে ধরে একটা লেয়ার সিলেক্ট করলে ক্লিক করলে সিলেক্ট হচ্ছে। বাট আমি চাচ্ছি 1 নম্বরে একটা ক্লিক করলাম, আবার 10 নাম্বার লেয়ার যদি আমার থাকে তো 10 নাম্বারে সিলেক্ট করলে যেন মধ্যেকার বা মধ্যের বা ভেতরের যত লেয়ার একবারে সিলেক্ট হবে। সেটা হচ্ছে শিফট চেপে ধরে 4 নাম্বার একটা ক্লিক করব, তাহলে 4 এবং 1-এর মাঝখানে যতগুলো লেয়ার থাকবে সব সিলেক্ট হয়ে যাবে। এটা শুধু এইটুকুর ক্ষেত্রে নয়, যদি 100টাও লেয়ার থাকে তাহলে 1 নাম্বারে একটা ক্লিক করতে হবে, দেন শিফট চেপে ধরে 100 নাম্বারে একটা ক্লিক করতে হবে, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে একবারে। আচ্ছা, এখন আমার যেহেতু 4টাই এখানে আছে দেখতে পাচ্ছি, আর 4টাই সিলেক্ট করতে হবে, যে জন্য এই 4টা আমি সিলেক্ট করলাম। এবার এবার হচ্ছে আমি প্রথম অংশের মিডিলে একটা ক্লিক করি, দেখেন সব মিডিলে চলে আসলো। বাট প্রবলেমটা হচ্ছে এইখানে এইখানে একটু অনেক বেশি জায়গা, এখানে কম, এখানে আর একটু বেশি, এটা আমি চাচ্ছি না। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট হচ্ছে দ্বিতীয় এই একটা অংশ, এই একটা অংশ। এখন হরিজন্টালি যদি আমি ডিস্ট্রিবিউট করতে চাই, হরিজন্টালি মানে হচ্ছে ডান এবং বাম এই অবস্থায় যদি কোনো এলিমেন্ট প্লেস অবস্থায় থাকে সেটাই হচ্ছে হরিজন্টাল বলা হয়। তো এটা কোন অবস্থায় আছে, এটা ডানে বামেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে ডানে বামে। এটার জন্য এই লাস্টের যে অংশ এটার মিডিলে একটা ক্লিক করি, দেখেন সমানভাবে মাঝখানের এরিয়াটা দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউট এবং এটা হচ্ছে অ্যালাইন। এটা আমরা যেটা করব মিনিমাম 4টা বা 10টা লেয়ার তৈরি করে এবং শেপ এইভাবে তৈরি করে নিজেরাই প্রথমটা ক্লিক করব, দ্বিতীয়টা ক্লিক করব, তৃতীয়টা ক্লিক করব, প্রত্যেকটা ক্লিক করে করে ট্রাই করব। দেখবেন 1 ঘন্টা যদি এটার পেছনে সময় ব্যয় করেন, অ্যালাইন এবং ডিস্ট্রিবিউট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, অনেক সহজেই এটা কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটু দেখব লক লেয়ার। লক লেয়ার হচ্ছে বিভিন্ন সময়ে কাজের সুবিধার্থে লেয়ারগুলোকে লক করতে হয়। অর্থাৎ আমি 2 নাম্বার লেয়ারটাকে ধরলাম, এই যে আপ ডাউন করাতে পারছি, বাট আমি চাচ্ছি এই লেয়ারটা আমি যতই ক্লিক করে ড্র্যাগ করি না কেন এটা মুভ হবে না, এটা এখানেই ফিক্সড রাখতে চাই আমার কাজের সুবিধার্থে। তো সেই ক্ষেত্রে আমি লেয়ারটাকে সিলেক্ট করে উপরে এই যে একটা লক চিহ্ন দেখা যাচ্ছে এখানে ক্লিক করি। ওকে, এই যে ক্লিক করলাম, লক চিহ্ন এই যে দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, আমি যদি এবার একটু ক্লিক করে ড্র্যাগ করি, দেখেন এই যে কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড। এটা লক অবস্থায় আছে বিধায় মুভ হচ্ছে না। এটা ডিজাইনের স্বার্থে বিভিন্ন সময় লক করতে হয়, যেটা আমরা দেখব। ইলাস্ট্রেটরে বিশেষ করে এই কাজগুলো করা হয়, ফটোশপে খুব বেশি একটা প্রয়োজন হয় না, তারপরেও দরকার হয়। পাশাপাশি আমি এই লেয়ারটাকে লক করতে চাই, সাথে আরো যদি চাই 3 নাম্বারটাকে, তাহলে কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করলাম, আবারও কন্ট্রোল চেপে ধরে এটাতে ক্লিক করলাম, দেন এই লক চিহ্নে একটা ক্লিক করলাম, সবগুলো লক হয়ে গেল। আমি চাইলে এগুলোকে সব আবার সিলেক্ট করে লকে একটা ক্লিক করি, সব আনলক হয়ে গেল। খুবই সিম্পল একটা বিষয় এটা। আচ্ছা, আমরা দেখব মার্জ লেয়ার, মার্জ ভিজিবল, এই বিষয়গুলো কি। আমরা এই ইয়েলো যে শেপটা দেখতে পাচ্ছি এটা তো একটা, আবার রেড হচ্ছে আরেকটা, দুটো 2 লেয়ারে। আমরা চাচ্ছি দুটো লেয়ারকে যদি একটা লেয়ারে পরিণত করা যায়, যেমন দুটো লেয়ারকে সিলেক্ট করলাম, দেন রাইট ক্লিক করে এখান থেকে এই যে মার্জ লেয়ার্স, মার্চ করে ফেলবো, এক করে ফেলবো, ক্লিক করলাম, দেখেন এখন 2 নাম্বারটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ 1 এবং 2 একসাথে মার্জ হয়ে গেছে। এখন আমরা যদি এভাবে ক্লিক করে ড্র্যাগ করি, দুটো শেপ বা দুটো কালার কিন্তু এক হয়ে গেল। আবারও কন্ট্রোল অল্টার জেড দেই, এই যে ব্যাকে চলে আসলো। তবে একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে আমরা যদি কখনো মার্জ করে ফেলি কোনো কিছু, যেমন এখানে মার্জ ডাউন, মার্জ ভিজিবল, ফ্ল্যাটেন ইমেজ, এই 3টে অপশনের কোনো কিছুতে যদি একবার ক্লিক করি, সেটা সেকেন্ড বার অর্থাৎ এটা কিন্তু আর ব্যাক আনা যাবে না। যতক্ষণ পর্যন্ত আমি এখানে ওপেন থাকবো বা কাজ করব কম্পিউটারে, তার মধ্যে 8 থেকে 10 বার ব্যাকে আসা যায়। তো 8 থেকে 10 বার হয়ে গেলে ব্যাকে আসা আর যাবে না। পাশাপাশি আমরা যদি ফটোশপ বন্ধ করে ফেলি বা একবার সেভ করে ফেলি, তাহলে এটা ব্যাকে চলে আসা যাবে না। আমরা সিঙ্গেল এই লেয়ারটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে দেখব, মার্জ ভিজিবল করে দিই একটু। তার মানে সমস্ত লেয়ারগুলো
একটা লেয়ারে পরিণত করে ফেললো, এটা হচ্ছে মার্জ ভিজিবল। আবার যদি যাই রাইট ক্লিক করে ফ্ল্যাটেন ইমেজ, একই কাজ করলো। অর্থাৎ এখানে একটু আগে যেটা করলাম মার্জ ভিজিবল যে কাজটা করলো, ফ্ল্যাটেন ইমেজে একই কাজ করলো, কিছুটা ভিন্নতা যদিও রয়েছে। তবে একটা এলিমেন্ট যখন প্রথম অবস্থায় আনা হয় তখন কিন্তু এরকম থাকে, ব্যাকগ্রাউন্ড লেখা থাকে এবং একটা লক চিহ্ন থাকে। ওকে, এই একই রকম তৈরি করে ফেললো। তার মানে এটাও আমাদের প্রয়োজন হবে স্টেপ বাই স্টেপ, এটা আমরা দেখবো। জাস্ট জেনে রাখলাম মার্জ ডাউনে কি হয়, সরি এখানে দুটো সিলেক্ট করলেই আসবে মার্জ লেয়ার। মার্জ লেয়ারে কি হয়, একের অধিক লেয়ারকে আমরা মার্জ করে ফেলতে পারি আলাদা আলাদা ভাবে। মার্জ ভিজিবল বা ফ্ল্যাটেন ইমেজ হচ্ছে প্রায় সিমিলার কাজই করে, সবগুলোকেই ভিজিবল একটা লেয়ারে পরিণত করে ফেলে, সমস্ত লেয়ারগুলোকে একটা লেয়ারে পরিণত করে ফেলে মার্জ করলে। আর একবার মার্জ করে যদি আমরা সেভ করে সেটাকে ডিলিট করে দেই, পরবর্তীতে ওই মার্জটা আর আনমার্জ করা যায় না বা আলাদা করার কোনো অপশন নেই। ডিলিট করে কিভাবে, ডিলিট কিভাবে করে এটা খুবই সিম্পল একটা বিষয়। এই লেয়ারের উপরে রাইট ক্লিক করে এই যে ডিলিট লেয়ার, এই যে দেন ইয়েস, লেয়ারটা ডিলিট হয়ে গেল। অথবা আমি কিবোর্ডে ডিলিট অপশন প্রেস করি, এইভাবে ডিলিট হয়ে গেল, খুবই ইজি। আচ্ছা, আমরা এখান থেকে একটা এরিয়া নিয়ে নিই। এরিয়া নেওয়ার পরে, আচ্ছা এরিয়া না, আমরা বরং হ্যাঁ নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা একটু দেখবো। নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখতে গেলে ফাইল থেকে যাব হচ্ছে ওপেন। ওপেন থেকে আমরা এই ছবিটাই নিলাম, আনলক করে নেই। এখানে আমরা চাইলে এটা দিয়েও পারি, না এটা দিয়েই করি, বরং কুইক সিলেকশন টুল দিয়ে এই মানুষটাকে আমি সিলেক্ট করে নেই। অবশ্য এখানে একটু বেশি হয়ে গেছে। ওকে, যাই হোক এখানে দেখেন আমরা, আচ্ছা সিলেক্ট করে ফেললাম। আমরা চাচ্ছি এটাকে উল্টিয়ে দিয়ে সিলেক্ট থেকে ইনভার্স করে ডিলিট করে দেই ব্যাকগ্রাউন্ড। দেন এখানে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। বাট ব্যাকগ্রাউন্ড তো দিয়েই দিলাম, সমস্যাটা যেটা হচ্ছে এখানে, ওকে এই যে দেখেন এখানে একটা লেয়ারে কিন্তু আমি সাদা কালারটাকে দিলাম, বাট আমার ছবিটা তাহলে গেল কোথায়? ছবিটা হচ্ছে নিচে আছে। আমরা জানি একটু আগে লেয়ার ম্যানেজমেন্টের বিষয়ে দেখেছিলাম যে ছবিটা নিচে থাকার কারণে উপরে পুরো জায়গাটা জুড়েই একটা কালার দেওয়া হয়েছে বা শেপ দেওয়া হয়েছে, যে কারণে ঢেকে গেছে। তো সেই ক্ষেত্রে কি করতে পারি, সাদাটাকে টেনে নিচে নামিয়ে দেওয়া যায়। আচ্ছা, এইবার ছবিটা সিলেক্ট করি, সিলেক্ট করে লেয়ার থেকে দেখেন এখানে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যদি যাই, প্রথমটা হচ্ছে ব্রাইটনেস, একটা ক্লিক করলাম, দেন ওকে। এটার কালার চেঞ্জ করি, ব্রাইটনেস অনেক আপ ডাউন হচ্ছে। বাট প্রবলেম হচ্ছে আমি যখনই ক্লিক করে ড্র্যাগ করছি তখন ব্যাকগ্রাউন্ড সহই কালারটা আপ ডাউন হচ্ছে। বাট আমি তো ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না, শুধুমাত্র ছবিটাকে চেঞ্জ করতে চাই। সেই ক্ষেত্রে আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট ক্রিপিং মাস্ক, এই যে সাথে সাথে এখানে একটা তীর চিহ্নর মতো দেখা যাচ্ছে। এবার যদি আমি ছোট বড় করি, সেই ক্ষেত্রে পেছনের যে কালার সেটা কিছুই হচ্ছে না, শুধুমাত্র ছবির লেয়ারটাকে সিলেক্ট করেই কাজ করছে। আমরা এটাকে ডিলিট করে দেই, লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখানে লেভেল, ওকে এই যে আমরা এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম, এটা ছোট করে দিই। দেখেন এখন শুধুমাত্র ছবিটাই কিন্তু কাজ করতেছে, এখন পিছনের যে সাদা আর্টবোর্ড সেখানে কোনোভাবেই কাজ করছে না। আমরা এটাকে আবারও ডিলিট করে দেই, দেওয়ার পরে এখানে লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলে যে অপশনগুলো দেখা যাচ্ছে, সহজ ওয়েতে এই অপশনগুলো আমরা পেতে পারি এই ছোট্ট জায়গায়। এখানে ব্রাইটনেস দেখা যাচ্ছে, লেভেল দেখা যাচ্ছে। আমরা যদি একটু হিউ স্যাচুরেশন দেখি, দেন এখানে দেখেন ছোট্ট একটা চিহ্ন, এখানে একটা ক্লিক করি, এটা লেয়ার মাস্ক হয়ে গেল।
এইবার যদি হিউটা হচ্ছে কালার, স্যাচুরেশন হচ্ছে কালারের ঘনত্ব, আর লাইটনেস হচ্ছে লাইট বাড়ানো বা লাইট কমানো, এই বিষয়টা। ওকে, আমরা এটাকেও ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে বলবো এইখান থেকে, অর্থাৎ এই যে অপশন, এখান থেকে প্রত্যেকটা ট্রাই করবেন, কাজ করবেন, প্র্যাকটিস করবেন এইখান থেকে দেখে দেখে। ওকে, একটা একটা করে প্রেস করবেন, দেখবেন কি কি আসে। আচ্ছা, আমরা পরেরটা একটু দেখি। পরেরটা হচ্ছে আমাদের গ্রুপ লেয়ার, আনগ্রুপ লেয়ার। গ্রুপ লেয়ারটা কি? গ্রুপ লেয়ার হচ্ছে আমাদের প্রত্যেকের কম্পিউটারের মধ্যে কোনো একটা ফোল্ডারের মধ্যে সং থাকে, কোনো একটার মধ্যে অফিস ওয়ার্ক থাকে, কোনো একটার মধ্যে মুভি থাকে, কোনো একটার মধ্যে ভিডিও গান, ভিডিও অডিও গান, ঠিক আছে? এরকম আলাদা আলাদা আমাদের ফোল্ডারের মধ্যে কিন্তু থাকে। কেন? আমাদের কাজের সুবিধার্থে, আমাদের পাশাপাশি সেটা দেখার সুবিধার্থে বা ভালো লাগার ক্ষেত্রে হলো আমরা আলাদা আলাদা করে ফোল্ডার করে রাখি, একসাথে কিন্তু রেখে দেই না। আচ্ছা, এখানেও একইভাবে আমরা এই ছবিটাকে কয়েকটা কপি করলাম, এই যে ওকে, তিনটা ছবি নিলাম। আমরা যদি একটা টেক্সট নেই, টেক্সট কালারটা সাদা, আমরা ওকে এটাকে ডুপ্লিকেট করলাম, এই একটা। ওকে, আর একটা কি নিব? একটা শেপ নেই। ওকে, তিনটা শেপ এখানে আমরা নিলাম। দেখেন এখানে কতগুলো লেয়ার তৈরি হলো এবং এলোমেলো ভাবে লেয়ার গুলো কিন্তু দেখা যাচ্ছে, বাট আমরা চাচ্ছি সাজিয়ে রাখতে। সেই ক্ষেত্রে এই শেপ তিনটাকে আমি সিলেক্ট করে আমরা যদি লেয়ারে যাই, লেয়ার থেকে দেন এখানে এই যে গ্রুপ লেয়ারস একটা ক্লিক করি, দেখেন সাথে সাথে এটা গ্রুপ হয়ে গেল। এবং এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এই তিনটাই আমরা দেখতে পাবো, বা যতগুলোই থাকবে না কেন সবই দেখা যাবে। অ্যারো চিহ্ন ক্লিক করে ছোট করে দিই, এই একটা টেক্সট, কন্ট্রোল চেপে ধরে এই একটা টেক্সট, কন্ট্রোল চেপে ধরে এই একটা টেক্সট, দেন এই যে আমরা লেয়ার থেকে গ্রুপ লেয়ার্স একটা গ্রুপ তৈরি হলো। চাইলে এই গ্রুপের উপরে ডাবল ক্লিক করে আমরা লিখে দেই টেক্সট, এখানে লিখে দেই শেপস। এবার কি একটা একটা কন্ট্রোল জি কেন করলাম? আমরা লেয়ার থেকে এখানে গ্রুপ লেয়ার করলে লেয়ার হয়, শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি, গ্রুপের প্রথম অক্ষর জি। এটা এটা হচ্ছে ইমেজ, তিনটা হয়ে গেল, কতগুলো ছিল? তিনটা হয়ে গেল। তার মানে ইমেজের মধ্যে গেলে আমরা সব ইমেজ পাবো, টেক্সটের মধ্যে গেলে সব টেক্সট পাবো, আবার শেপের মধ্যে গেলে সব শেপ পাচ্ছে। এভাবে সাজিয়ে রাখাটাই হচ্ছে জরুরি। এখন এই ফোল্ডারগুলোকে বা এই গ্রুপগুলোকে আনগ্রুপ করব কিভাবে? যে কোনো একটার উপরে সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল শিফট জি প্রেস করি, কন্ট্রোল শিফট জি, এই যে হয়ে গেল কন্ট্রোল শিফট জি। আবার যদি আমরা ক্রিয়েট করতে চাই, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। আচ্ছা, অপাসিটি অ্যান্ড ফিল, এটা কি? অপাসিটি অ্যান্ড ফিল হচ্ছে আমি এই একটাকে কেটে দেই,
এটাকে কেটে দেই, এটাকে আনগ্রুপ করি, ওকে ডিলিট করে দিলাম। এই টেক্সটটাকে আমি একটু বড় করি, ওকে। এখানে আমি ফিল থেকে প্লেসে যাই, ওকে। দেখেন এখানে একটা টেক্সট নিলাম আমি, এই টেক্সট নেওয়ার পরে আমি অপাসিটি অ্যান্ড ফিলটা দেখবো। অপাসিটি কোনটা? এই যে লেয়ারের ঠিক উপরে অপাসিটি 100%, ফিল 100%। আমি যদি এখানে অপাসিটি 50% দেই, দেখেন কালার যে ঘনত্বটা এটা ডিজেবল হচ্ছে বা কালারটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। আমি এটাকে 100% করে দেই, একেবারে জিরো। আবার ফিলে যে, ওকে, জিরো। তাহলে ফিল এবং অপাসিটি এই দুটো কি একই কাজ করে? দেখতেই পাচ্ছি একই কাজ করে, বাট একই কাজ করে না। যেমন আমি যদি এই টেক্সটের ডান পাশে ডাবল ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে আমাদের একটু দেখি ড্রপ শ্যাডো, ওকে। এটা কি হলো, এখানে একটা ইফেক্ট পড়লো, মানে একটা শ্যাডো দিলাম, এই যে শ্যাডো দিলাম, ওকে। এটাকে আমরা ক্লোজ করে দিই, হ্যাঁ দিলাম। এই টেক্সটার আমি যদি অপাসিটি কমিয়ে দিই, একেবারে জিরো হয়ে গেল। তার মানে অপাসিটির কাজই হচ্ছে এভাবে জিরো করা। আমি যদি ফিলটাকে একটু জিরো করে দিই, জিরো কিন্তু হয়নি, দেখেন এখানে একটা শ্যাডো টাইপের পড়েছে। এখন আমরা ডাবল ক্লিক করব, দেন এখান থেকে যদি বেভেলটাকে সিলেক্ট করে দেই, দেন ওকে, এই যে এখন টেক্সটটা অন্যরকম হলো। তার মানে ফিল থেকে অনেক কিছু করা যায় এইভাবে। আবার অপাসিটি পুরোটাই হচ্ছে আমার জিরো করে দেয়। এটা হচ্ছে আমাদের অপাসিটি অ্যান্ড ফিল। আমরা ফাইল থেকে ওপেনে যে বেশ কিছু ছবি নেই, আচ্ছা। এই ছবিগুলো কেন নিলাম এইখানে? আমরা যেটা করব, জাস্ট মিনিট, এটাকে ডিলিট করে দেই। আচ্ছা, আমরা হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে অটোমেট, ফাইল থেকে মানে একটা পিডিএফ তৈরি করব। ফাইল থেকে অটোমেট, অটোমেট থেকে পিডিএফ প্রেজেন্টেশন, ফাইল থেকে অটোমেট, সেখান থেকে পিডিএফ প্রেজেন্টেশন, দেন এখানে অ্যাড ওপেন, এখানে যতগুলো ট্যাব ওপেন করা আছে সবগুলো এই জায়গায়। আচ্ছা, দেন সেভ। এই যে দেখা যাচ্ছে, ডাবল ক্লিক করি, ওপেন করি, প্রথম ছিল এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এটা, ওকে। এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন, সরি এটা হচ্ছে, সেভ পিডিএফটা আমরা দেখলাম। সেভ পিডিএফ, অনেকগুলো ছবি নিলাম, বাইরে থেকেও কন্টিনিউ করা যায়, এবং আমরা চাইলে হচ্ছে ফটোশপের মধ্যেই, আচ্ছা এখানে আমি, ওকে, সেভ পিডিএফটা আসলে কি কি কাজে ব্যবহার করা হয় সেটা একটু বলি। সেভ পিডিএফ হচ্ছে মূলত, আমরা পিডিএফ তো কম বেশি সবাই জানে, পিডিএফ বুক টুক তৈরি করা যায়, মানে সেটা পিডিএফ করা যায়। আর এইখানে আসলে কেন করা হয়, এখানে তো
যে কোনো ধরনের ডিজাইন পিডিএফ করতেই পারি। মেইন উদ্দেশ্য যেটা, সেটা হলো ক্লায়েন্ট যখন একবারে চায় যে 4টা 5টা ডিজাইন আমাকে একবারে দেখাতে হবে, তখন আপনি আলাদা আলাদা জেপিজি ফাইলে দেওয়াটা একটু কষ্টকর। তো একসাথে যেন দেওয়া যায়, একবারে যেন দেখতে পারে, যে কারণে এখান থেকে আমরা পিডিএফ করে দেন তাকে দিয়ে দিলাম। 4টা 5টা ডিজাইন যদি হয়, এই 4টা 5টা ওপেন করে অটোমেট থেকে ফাইল, ফাইল থেকে অটোমেট, দেন পিডিএফ প্রেজেন্টেশন, অ্যাড ওপেন ফাইল দিলে এখানে যতগুলো থাকবে চলে আসবে। দেন আবারও সেভ, কোথায় সেভ করব, ডেস্কটপে, দেন সেভ, এবং আবারও সেভ পিডিএফ। এটাই। আচ্ছা, এটা ছিল আজকের ক্লাস আমাদের।